তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 15 নিয়ে আলোচনা করব। দেখো, ইটাহার গার্লস হাই স্কুল। এই স্কুলটা কোথায়, যারা দেখছো একটু কমেন্ট করে জানাও। যদি এই স্কুল এবং ভিডিওটি দেখছো, প্লিজ কমেন্ট করে জানাও এই স্কুলটা কোথায়। ওকে, তো দেখো তোমরা পেজ নাম্বার, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 143 নাম্বার পেজে যে স্কুলটি রয়েছে, এই স্কুলটি রয়েছে। এখানে আমরা আজকে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 14 নম্বর স্কুল অব্দি সমস্ত প্রশ্ন 1 নম্বর 2 নম্বরের ডিটেল বলে দিয়েছি। একদম সুন্দর করে তোমাদের আমি ডেসক্রাইব করে অ্যান্সার গুলো রেডি করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ প্লে লিস্টে চলে যাও, ভিডিওটি দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর লং কোশ্চেন গুলো কোথায় পাবে তোমরা ভিডিওর মাঝখানে জেনে নিবে, জানতে পারবে। ঠিক আছে, তো যারা পুরনো স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো। আম, এবং আমরা মাঝখানে বলে দিব। তো বেশি সময় নষ্ট করব না, আজকে আমরা শুরু করব একের দাগের প্রশ্ন। একের দাগের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে অশোক, মহিম ও যথাক্রমে 1800 টাকা এবং 1200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 150 টাকা ক্ষতি হলে মহিমের ক্ষতি কত হবে জিজ্ঞেস করেছে। দেখো, ক্ষতি বা লাভ সবসময় কি হয় বলতো, মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। তার মানে মূলধনের অনুপাত আমি যদি বের করতে পারি, সেই অনুপাতে যদি ক্ষতি বা লাভকে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকের লাভ বা ক্ষতি পেয়ে যাবো আমি। তাহলে এখানে অশোক এবং মহিমের যে টাকাগুলো তারা ইনভেস্ট করেছে, ব্যবসা দিয়ে যে টাকাগুলো দিয়ে ব্যবসা শুরু করছে, সেগুলো হচ্ছে নিশ্চয়ই তাদের মূলধন। ওকে, তাহলে প্রথমে আমি এই দুটোর অনুপাত বের করব। এই 150 টাকা এই অনুপাতে ভাগ করে দিলে অশোকের ক্ষতির পরিমাণও পেয়ে যাব, মহিমের ক্ষতির পরিমাণও পেয়ে যাব। আমাদের শুধু মহিম বলেছে, তাই মহিমের অ্যান্সারটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো দুজনের দুজনের মূলধনের অনুপাত তাহলে কত রয়েছে। দেখো, একটা রয়েছে তোমার 1800 টাকা, আর একটা রয়েছে 1200 টাকা। তাহলে এদের যদি আমি অনুপাত বের করি, 6 3 18, 6 2 12, অর্থাৎ 3:2 পেলাম আমি। কি তাদের মূলধন অনুপাত হয়েছে কত, 150 টাকা ক্ষতি। মহিম মানে কি, এই সেকেন্ডটা হচ্ছে মহিম, 1200 টাকা মহিমের। তাই মহিমের যে আনুপাতিক ভাগার, মহিমের এম লিখলাম আমি। এর ক্ষতির পরিমাণ কত হবে বলো। মহিমের আনুপাতিক ভাগার হচ্ছে 2/3 5। কত টাকা আমি ভাগ করব এটাকে, আমি 150 টাকা যে ক্ষতি হয়েছে, এইখানে আমি এদের মূলধন অনুপাতে ভাগ করে দিলাম মহিমের। তাহলে আনুপাতিক ভাগার 5 3 15, এই টাকাটা হবে কি মহিমের ক্ষতির পরিমাণ, অর্থাৎ 60 টাকা। ঠিক আছে, যেহেতু আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, তাই আমি খুব ডিটেল করাচ্ছি না। ঠিক আছে, আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদের নিশ্চয়ই এইসব কোশ্চেন প্রবলেম হবে বলে তো আমার মনে হয় না। তো যারা মন দিয়ে দেখে এসছো আমার কোশ্চেন গুলো, সেগুলো আমি কিন্তু ডিসক্রাইব করে বলেছি। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন বি। 60 টাকা হবে তার ক্ষতি, কার, মহিমের ক্ষতি। এবার যদি বলো যে স্যার আপনার অশোকের ক্ষতি কত হবে, তাহলে অশোকের ক্ষতি বের করতে হলে কি করতে হবে বলো। তাহলে আমাকে অশোকের আনুপাতিক ভাগার কত বলো। অশোক হচ্ছে তোমার 3, তাহলে 3/5 গুণিতক 150, ইয়েস অর নো, 5 3 15, অর্থাৎ এই টাকাটা হবে অশোকের ক্ষতি, অর্থাৎ 90 টাকা। ঠিক আছে, অর্থাৎ কত টাকা হবে বলো, 90 টাকা। তাহলে অশোকের ক্ষতির পরিমাণ যদি বের করতে বলতো, তখন অ্যান্সার হতো, এখানে 90 অ্যান্সার রয়েছে। ঠিক আছে, পাজেল করার জন্য। তো এখানে সঠিক উত্তর হবে মহিম বলার জন্য 60 টাকা। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলছে x² - 6x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β হবে এদের মধ্যে কোনটি। ঠিক আছে, তাহলে দেখো একের দুই কি বলছে। একের দুই বলছে যে আমার একটা সমীকরণ দেওয়া রয়েছে, x² - 6x + 3। ঠিক, এই সমীকরণটা দেওয়া রয়েছে = 0। দুটো দুটো বীজ আলফা বিটা বলে দিচ্ছে। তাহলে বলো দুটো বীজের যোগফল কি হয় বলো, আমাদের -b/a। ঠিক না, -b/a। তবু আমি লিখে দিলাম। বি মানে কি, বি মানে হচ্ছে তোমার এক্স এর সহগ। এক্স এর সহগ এখানে কত আছে বলো, মাইনাস যেমন এসে থাকবে, বি এর জায়গায় লিখবো আমি -6, কারণ এক্স এর সহগ। আমি বারবার বলেছি যে চিহ্ন সহ সহগগুলো নিবে, চিহ্ন সহ সহগগুলো নিবে। ঠিক আছে, কারণ দেখো -6 আছে, 6 যদি বসিয়ে দাও অ্যান্সার ভুল হয়ে যাবে। এ কত এখানে আছে, x² সহগ মানে 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে +6 হবে এখানে, আলফা প্লাস বিটা। এবারে আলফা বিটা কত হয়ে যাবে বলো। আলফা বিটা মানে হচ্ছে c/a। সি মানে কি, ধ্রুবক সংখ্যা। ওকে, সি মানে কি, ধ্রুবক সংখ্যা। 3/1 মানে কত হবে বলো, অ্যান্সার হবে 3। আলফা বিটা সমান হবে 3। অ্যান্সার বেরোয়নি এখনো। অ্যান্সার বলেছে 1/α + 1/β। 1/α + 1/β। তাহলে দেখো আলফা বিটা এখানে কি হয়ে যাবে বলো, লসাগু হয়ে যাবে। এটা কত চলে আসবে, একের সঙ্গে কি গুণ হবে বলো, বিটা গুণ হবে। ঠিক, তাহলে আমি পাবো কত এখানে, বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা মানেই তো আলফা প্লাস বিটা। কারণ আলফা প্লাস বিটার মান কত আছে বলো, 6।
আলফাবিটের মান কত আছে বলো 3, তাহলে কাটাকাটি করলে অ্যান্সার কত হবে বলো 2। একদম কমপ্লিট অ্যান্সার, খুব সহজ কোশ্চেন দেখো, ঠিক আছে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অ্যান্সার ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলেছে দেখো এক্স ভ্যারিজ অ্যাজ 1/z রয়েছে এক্স সমান 3 যখন জেড সমান 2/3। এবার এক্স সমান 1/3 হলে জেড এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে ভেদের অঙ্ক তোমাদের, ঠিক আছে, তোমরা ভেদের অঙ্কগুলো নিশ্চয়ই করেছো, ঠিক আছে। তো দেখো 3-এর দাগের প্রশ্ন কি বলেছে, তবুও আমি বলে দিচ্ছি তোমাদের, একদম ডিটেল বলে দিচ্ছি এই কোশ্চেনটা, কোনো অসুবিধা হবে না তোমাদের। যদিও কারোর মনে না থাকলেও দেখবে এই কোশ্চেনটা করার পরে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাই বলছি ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত, ওকে, খুব ভালো লাগবে তোমাদের, কোশ্চেন গুলো খুব উপকারেও আসবে। ও কোশ্চেন কিন্তু রায়ান মার্টিন থেকে কোশ্চেন তোমাদের কিন্তু হওয়ার চান্স রয়েছে সেকেন্ড সামেটিভে, তো এটা হয়ে আসছে। তাই বলছি যে এগুলো ভালো করে করে যাও, অঙ্কগুলো মুখস্থ না করে, অ্যান্সার মুখস্থ না করে বুঝে যাও, যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা করে আসতে পারবে। তো ঠিক আছে, শুরু করি আমি। দেখো কি বলেছে, এক্স ভ্যারিজেস জেড, তাহলে এক্স ভ্যারিজেস 1/z মানে কি লিখতে পারি বলো, আমি এক্স সমান k1/z লিখতে পারি আমি, কারণ k1 কে আমি অশূন্য লিখবে, অশূন্য ভেদ ধ্রুবক আমি নট ইকুয়ালস টু 0 লিখছি আপাতত। এবারে প্রথম বলে দিয়েছে দেখো এক্স সমান 3 যখন জেড সমান 2/3, তাহলে এক্স সমান যদি আমি 3 বসাই, এখানে এক্স এর জায়গায় আমি যদি 3 বসাই, তাহলে 3 সমান কত হবে বলো, k1/z এর মান বলে দিয়েছে 2/3, 2/3। তাহলে বলো k1 সমান কত হয়ে যাবে, k1 সমান কত হয়ে যাবে, এর এখানে এর সঙ্গে কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 2/3, 3 কেটে দাও, তাহলে k1 পাচ্ছি আমি কত বলো 2। এবারে এই k1 যেহেতু আমি 2 পেয়ে গেছি, তাহলে আমার যে অ্যাকচুয়াল যে সমীকরণটা চলে আসবে এইখান থেকে, x সমান কত হবে, k1 এর জায়গায় 2 বসাবো বাই জেড। ওকে, এবারে বলেছে যে যদি x সমান 1/3 হয় তবে জেড এর মান কত। এবারে x সমান আমি কত বসাবো বলো, 1/3 বসাবো। তার মানে 2/z, এখান থেকে আমি কি পেয়ে যাবো, জেড এর মান পাবো, ইয়েস অর নো। তাহলে জেড এর সঙ্গে কি গুণ হবে, কোনাকুনি গুণ, জেড এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, আর 2 এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3 2 কত হয়ে যাবে 6, 3 2 6, তাহলে জেড এর ভ্যালু পাচ্ছি আমি 6, তাহলে অপশন হবে এখানে ডি সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে জেড এর মান পাচ্ছি আমি 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা, এদিকে একটু করবো আমরা, তাই এটাকে একটু সরিয়ে 4-এর দাগ, 3 হয়ে গেল। এবারে এইখানে আমি 4 করব, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে ওই বৃত্তের পি এ এবং পিবি দুটি স্পর্শক অঙ্কন করব। প্রথম কথা হচ্ছে কি, এইসব অঙ্ক সরি, এইসব অঙ্ক করার সময় কিন্তু তোমাদের একটা কাজ হচ্ছে কি, যেরকম রয়েছে না সেরকম আঁকা শুরু করে দাও। তাহলে দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বেশি ভাবার দরকার নেই, উপপাদ্য গুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে। তো উপপাদ্য যদি মনে থাকে তাহলে কিন্তু তোমরা বেশি ভাবার প্রয়োজন নেই, জাস্ট অঙ্কটাকে শুরু করে দাও। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু বলে দিয়েছে, দেখো পি আমি নিয়ে নিলাম বহিস্থ একটা বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের বলছে পি এ পিবি দুটি স্পর্শক, আমি পি এ একটা নিলাম আর পিবি, তাহলে একটা বহিস্থ বিন্দু থেকে কেবলমাত্র দুটি স্পর্শক টানা যায়, এর বেশি স্পর্শক সম্ভব নয় একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি স্পর্শক, এটাকে আমি কি বি ধরবো। বলেছে পি ও এ, পি ও এ, পি ও এ, আচ্ছা এই কোণটা বলে দিয়েছে কত বলো 50 ডিগ্রি। তাহলে বলো পি ও বি এই কোণটা কত হয়ে যাবে, 50 ডিগ্রি হবে, কারণ কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। এটা তোমরা পড়েছো, তাই বললাম না, উপপাদ্যকে ভালো করে ভালো করে রেডি করে ফেলতে হবে তোমাদের, তাই না, তাতে দেখবে অঙ্কগুলো কোনো অসুবিধা হবে না। বলছে এপিবি কত, এপিবি এই কোণটা কত হবে। দেখো এর ক্ষেত্রে কি হয় বলতো, যখন বহিস্থ বিন্দু হবে না, বাইরের যে কোণটা উৎপন্ন হবে আর এই কোণ, এই দুটো কোণগুলো কিন্তু কি হয় বলতো, সম্পূরক কোণ হয়। মানে একটা দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে দেখো এ ও বি এই টোটালটা কত ডিগ্রি রয়েছে বলো, এই টোটালটা রয়েছে আমাদের 100 ডিগ্রি। কোনটা এ ও বি এই যে কোণটা রয়েছে 50 প্লাস 50 100 ডিগ্রি। আমি কি বললাম যে এই কোণটা আর এই কোণের যোগফল সম্পূরক হয়, মানে হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে এ পিবি কত হয়ে যাবে বলো, এ পিবি কত হয়ে যাবে বলো, 180 থেকে 100 বাদ দিয়ে দিব, দিলেই তো আমার টোটাল যোগফল 180 ডিগ্রি হবে, তাহলে 80 ডিগ্রি। তাহলে এটা 100 এটা 80, টোটাল হয়ে যাচ্ছে কত দেখো 180 ডিগ্রি, ঠিক না। তার মানে এপিবি যেটা আমাকে চেয়েছে, এপিবি যেটা আমাকে চেয়েছে সেটা অ্যান্সার বেরিয়ে গেল দেখো 80 ডিগ্রি। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে না। এবারে 5-এর দাগের কোশ্চেন, 4 হয়ে গেল, 5-এর কিন্তু এখানে তোমাকে চিত্রটা দিয়েছে, এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। বলছে প্রদত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসি জ্যা, এটা 5-এর দাগের চিত্র কিন্তু, ওকে। এসি জ্যা, এসি জ্যা দিয়েছে দেখো, এখানে এসি একটা জ্যা দিয়েছে দেখতে পাচ্ছ, এসি জ্যা।
এবং এবি বৃত্তের ব্যাস, এ দেখো কেন্দ্র দিয়ে গেছে মানে হচ্ছে এবি বৃত্তের ব্যাস। ওকে, ওডি এসির উপর লম্ব, ওডি এসির উপর লম্ব, ঠিক আছে, বলে দিয়েছে হলে ওডি সমান 6 সেন্টিমিটার, মানে এই যে মানটা বলে দিয়েছে যেটা লম্ব দূরত্ব ওটা 6 সেন্টিমিটার বলে দিয়েছে। বিসি এর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই পুরোটার পুরোটা নয় সরি, বি এবং সি এই দুটো যে যোগ করলে, এই দুটো বিন্দু যোগ করলে, এই দুটো বিন্দু যোগ করলে দূরত্বটা কত বলেছে দেখো। কত ইজি অঙ্ক দেখো, আমি তোমাদের একটা উপপাদ্য বলবো সেখান থেকে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, দেখো কি বলেছে এখানে। তোমরা একটা জিনিস জানো হ্যাঁ কিনা বলো, এই এই জিনিসটা জানো হ্যাঁ কিনা বলো, যে কোনো একটা বৃত্তের কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব যদি আমি টানি, তাহলে ওই লম্বটা কি করে হয় বলতো, ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেয়। তার মানে এ থেকে ডি যা দূরত্ব হবে, ডি থেকে সি একই দূরত্ব হবে, ইয়েস অর নো। এ থেকে ডি যাই দূরত্ব হবে তোমার কোথা থেকে, ডি থেকে সি, এখান থেকে যা দূরত্ব হবে এখান থেকে তাই দূরত্ব হবে, ইয়েস অর নো। এবার দেখো ও যেহেতু মধ্যবিন্দু, তাই এ বি ব্যাস ব্যাস যদি হয়, তার মানে ও এ যা দূরত্ব হবে ও বি তাই দূরত্ব হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবারে তোমরা এই 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 সূত্রটা পড়েছিলে, দেখো ভালো করে দেখবে। একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, ইয়েস অর নো। তার মানে এই চিত্রটা যদি এখানে আঁকি, এটা 6 সেন্টিমিটার, তাহলে বলো, কারণ কি এটা মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, আমি বললাম এটাও মধ্য এটাও মধ্য, ঠিক আছে। তাহলে 6 যদি হয় এটা নিশ্চয়ই 12 সেন্টিমিটার হয়ে যাবে। কেন, আমি বললাম কি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা যদি 6 হয় এটা 12 হতে হবে, না হলে এর অর্ধেক কি করে হবে এটা, ঠিক না। তাহলে অ্যান্সার বলো আমার এখানে, অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। অপশন অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, 12 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাব। আইভি কি বলেছে দেখো। আচ্ছা, 6 দাগ বলেছে যে একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যত বর্গ একক, আয়তন তত ঘন একক, গোলকটির ব্যাস কত। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। গোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে কি 4, আমি যদি ধরে নিই গোলকের ব্যাসার্ধ আর, তাহলে 4 পাই r² হচ্ছে তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। যত বর্গ একক বলছে তার আয়তন তত ঘন একক, আয়তনের সূত্র কি 4/3 পাই r কিউব, ইয়েস অর নো। এবারে দেখো, আচ্ছা পাই দুদিকে কাটবে, r² একটা কেটে গেলে এখানে একটা আর পড়ে থাকবে, তাই না, তিনটা এখানে দুটো আছে একটা আর পড়ে থাকবে। আচ্ছা, এবারে চলে আসলো 4, এখানে 4 কেটে যাবে, তাহলে আর সমান কত হচ্ছে বলো, 3 হচ্ছে, কিন্তু আমাকে চেয়েছে কি ব্যাস, আমি পেলাম ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান কত হয়ে যাবে বলো, 2 × r, মানে হচ্ছে 3 × 2 = 6 সেন্টিমিটার হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। খুব ইজি লাগছে, ইয়েস অর নো, ইজি লাগছে তো। খুব সহজ অঙ্ক, কিন্তু শুধু ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝে যাও, যেখানেই পড়ো না কেন অঙ্কটাকে বোঝো, ঠিক আছে। অঙ্ককে মুখস্থ করো না, তাতে কিন্তু অনেকটা প্রবলেম হবে। আর তোমাদের বলছি পরে আমি, ঠিক আছে। দেখো এখানে ভি ডাবল আই কি বলেছে, বলছে একটি নিরেট শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে এইচ। আচ্ছা, এটা আমি করব 7 দাগ, ঠিক আছে। আচ্ছা, একটা শঙ্কু অঙ্কন করি, দিলে তোমাদের ইজিলি আমি বোঝাতে পারবো। আচ্ছা, শঙ্কুর ক্ষেত্রে কি হয় বলো, লম্ব বৃত্তাকার শঙ্কু তো এটা, ঠিক আছে। এটা বলে দিয়েছে শঙ্কুর উচ্চতা এইচ বলে দিয়েছে, তির্যক উচ্চতা এল বলে দিয়েছে। আচ্ছা, ভূমির ব্যাস বলেছে ডি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো, d/2, ইয়েস অর নো। আর লম্ব বৃত্তাকার শঙ্কু যেহেতু এটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, ইয়েস অর নো। তাহলে এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ বেরিয়েছে, হ্যাঁ কি না। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি এল সমান h² প্লাস d/2 এর হোল স্কোয়ার। লম্ব এটা ভূমি, ইয়েস অর নো। তাহলে বা দিয়ে আমি এখানে লিখতে পারি L² - H² সমান হচ্ছে d²/4। ওকে, এবারে দেখো কোশ্চেনটা কি বলেছে, বলছে L² - H² এর মান বের করতে বলেছে, ইয়েস অর নো। তাহলে L² - H² আমি যদি বসাই, L² - H² দেখো, L² - H² এর মান কত, d²/4 /d², তার মানে কত হবে d²/4 ইন্টু d² কেটে দাও, উপরে 1 থাকবে, মানে 1/4 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাই যে কথাটা বলছিলাম আবারও কন্টিনিউ করছি, যে অঙ্কটাকে বুঝে যাও, ঠিক আছে। আর অঙ্ককে না বুঝে যদি করো তাহলে কিন্তু দেখবে পরীক্ষায় প্রচুর প্রবলেম ফেস করবে তোমরা অঙ্ক করতে, ঠিক আছে। কারণ কি, বেস যদি না ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের
ভীষণ প্রবলেম হবে অঙ্ক করার ক্ষেত্রে। এটাই বলছি, বেসটাকে ঠিক করো, ভিত যদি ভালো থাকে না তাহলে দেখবে তোমরা যে কোনো অঙ্ক কিন্তু তোমরা অনায়াসে করে আসতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এর জন্যই বলছি যে তোমাদের একটা কথা আমি বলবো যে লং কোশ্চেন গুলো কোথায় পাবে, লং কোশ্চেনের অ্যান্সার গুলো সেইটা বলে দিই। যারা পুরোনো বারবার বলছি স্কিপ করে যাও, যারা জানো, নতুন যারা তাদের জন্য বলে দিই, আমার মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য একটা ব্যাচ চলছে। একদম ডিটেল আমি সেখানে সবকিছু আলোচনা করছি। ইন্ট্রোডাক্স তোমাদের এই ব্যাচে যারা জয়েন হবে, সেই জয়েন যদি হও, তোমাদের আমার পড়ানো ভালো লাগে, ঠিক আছে, তাহলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। একদম পরীক্ষা অবধি তোমাদের আমি এই ব্যাচের মধ্যে অঙ্কগুলো করাবো, ভীষণ প্র্যাকটিস করাবো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাবো। আর তোমরা যদি আমার ব্যাচ সম্পর্কে জানতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। ওকে। আর এটাকে ব্যাচে জয়েন হওয়ার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে ডিএম ম্যাথস WBBSE, এটাকে তোমাকে মাস্ট ডাউনলোড করতে হবে। কোথায়? প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে ডাউনলোড করবে, কোনো প্রবলেম হবে না। নিচের লিংক রয়েছে, সমস্ত কিছু বলা রয়েছে ওই ভিডিওতেও। ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, ফার্স্ট কমেন্টেও তোমাদের আমি পিন করে দিব। সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিলে বুঝে যাবে যে ওর মধ্যে কি কি করানো হচ্ছে। সাফল্য ব্যাচ মাত্র 599 টাকার বিনিময়ে পুরো সারা বছর, অর্থাৎ সারা বছর মানে আর তোমাদের যতদিন পরীক্ষা বাকি আছে একদম শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে নিয়ে যাব, ভীষণ অঙ্ক করাবো, প্রচুর প্র্যাকটিস করাবো। তাই বলছি, অফলাইনে পড়ার সঙ্গে সঙ্গে যদি তোমরা এই কোর্সটা রাখো তাহলে ক্ষতি তো কিছু হবে না, বরং তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে। মাত্র 600 টাকা, ঠিক আছে। তো বাই করতে পারো যে কোনো ফোন পে, গুগল পে, ঠিক আছে, পেটিএম, কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, ইউপিআই, সমস্ত কিছুর মাধ্যমে তোমরা পেমেন্ট করে ওইখানে জয়েন হয়ে যেতে পারো। সেইখানে আমি রায়ান মার্টিনের লং কোশ্চেন গুলোও করাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনও চলছে, ঠিক আছে। তো তোমরা প্লিজ জয়েন হয়ে যাও। আমি রিসেন্ট তোমাদের লাইভ ক্লাসও স্টার্ট করতে চলেছি, একটু প্রবলেম হচ্ছে ওয়াইফাই এর জন্য, তাই বলছি শুরু করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা জয়েন হয়ে যাও, ভীষণ উপকারে লাগবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি। তো বেশি, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। ওকে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমরা। ওকে, যাদের ভিডিওটি ভালো লাগছে তারা প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করে জানো কেমন লাগছে। খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, একের দাগে বলছে এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড, জেড ভ্যারিজেস এক্স যদি হয়, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে ভেদের অঙ্ক, ঠিক আছে, একদম ইজি অঙ্ক। দেখো কিরকম করছি আমি। তাহলে প্রথমত হচ্ছে যে এক্স ভ্যারিজেস ওয়াই যদি থাকে, এখান থেকে আমি লিখতে পারি না এক্স সমান k1 × y, যেখানে k1 কি বলো, আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, পাশে লিখে দিবে যে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, একই রকম ভাবে এইখান থেকে আমি বা দিয়ে লিখতে পারি না k1 সমান হচ্ছে x/y। ওকে, একই রকম ভাবে রয়েছে দেখো y ভ্যারিজেস z, বা y সমান k2z, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক, বা k2 সমান y/z। বলবে স্যার k1 k2 কেন বের করছেন, আমাকে বলছে তো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে k1 k2 আমাকে তো বের করতে হবে, তাই না। তাহলে এরপরে রয়েছে দেখো জেড ভ্যারিজেস এক্স, বা জেড সমান k3 × x। আর এটা তাহলে কত হয়ে যাবে, k3 ≠ 0, বা k3 সমান হচ্ছে z/x। এবারে দেখো অতএব দিয়ে লিখবো আমরা k1 × k2 × k3 সমান x/y × y/z × z/x। কাটাকাটি করে দাও, x কেটে যাবে, y কেটে যাবে, তাহলে কত হচ্ছে বলো, 1। তাহলে ভেদ ধ্রুবক গুলির মধ্যে যে সম্পর্ক বের করতে বলছে, সম্পর্ক কি লিখবে, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। ওকে, বের ধ্রুবক তিনটির গুণফল সমান 1 পাচ্ছি। ওকে, এবারে দেখো 2 এর দাগের কোশ্চেন যাব। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে, আগেও করিয়েছি আমি এই টাইপের কোশ্চেন, এত প্র্যাকটিস করাচ্ছি তোমাদের। যারা দেখছো ভিডিও তাদের তো খুব ইজি হয়ে গেছে এখন। ও কেন্দ্র বৃত্তের কি বলেছে দেখো, ও কেন্দ্র বৃত্তের বহিস্থ একটা পি বিন্দু রয়েছে। তাহলে প্রথম কাজ কি, আমরা একটা ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। বহিস্থ একটা পি বিন্দু নিয়ে নিব, ব্যাস। পি এ এবং পিবি দুটি স্পর্শক, পি এ আর পিবি, এটাকে এ রাখলাম, এটাকে বি রাখলাম, ঠিক আছে। স্পর্শ পি এ 10 সেন্টিমিটার, এটাকে বলে দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার,
বলছে এপিবি 60 ডিগ্রি, এপিবি এটা বলে দিয়েছে 60 ডিগ্রি যদি হয়, এবি এর দৈর্ঘ্য কত, এই বা এইটা দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কি করবো আমি বলতো, এ ও এবং ও বি যোগ করে দিলাম। আচ্ছা আমি কি এক্ষুনি বলেছিলাম যে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে আর বাইরের যে কোণ, এই দুটো কোণ কি হয়, সম্পূরক হয়। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, বলো এটা কত হয়ে যাবে, 120 ডিগ্রি দিলেই তো 180 ডিগ্রি হবে, সম্পূরক হবে। আচ্ছা এই দেখো ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ রয়েছে, দুটো বাহু সমান। আর সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয় বলো, সমান হয়। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, এটা 120 মানে টোটাল 180, তাহলে এইটা নিশ্চয়ই 30 হবে, এইটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। দিলেই 30 30 60, 120 যোগ করলে কত হবে, তোমার 180 হয়ে যাবে। এবারে তোমরা একটা পড়েছো যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে দেখো এটা স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এও, তাহলে পুরোটা যদি 90 হয়, এটা 30 হলে এটা কত হবে, 60 হবে। দিলে 90, একই রকম ভাবে নিচেরটাও হবে 60। তাহলে দেখো 60 60 60 মানে এ বি পি, এই যে ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেছে, সমবাহু, সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। ইয়ে শোনো, তাহলে সমবাহু ত্রিভুজের কি হয়, তিনটা বাহু সমান হয়। তাহলে এটাও 10, এটাও 10, এটা তো 10 হবেই, 10 সেন্টিমিটার। তাহলে এ বি এর মান কত হয়ে যাচ্ছে বলো, 10 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে করালাম না, নিজেরা লিখে করে নিবে। ওকে, আগের গুলোতে আমি করিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখতে বলেছে। ঠিক আছে, দেখো গোলকের ব্যাসার্ধ যদি ধরে নিই, গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে বলো এটা যখন 50% বৃদ্ধি পাবে না, 50% যখন বৃদ্ধি পাবে তাহলে কি হয়ে যাবে, আর প্লাস আর ইন্টু 50/100, পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে মানে যোগ হয়েছে। আচ্ছা এত একক হয়ে যাবে, তাহলে 50 দুয়ে, তাহলে পাচ্ছি কত আমি, আর প্লাস r/2, আর মানে r/1, তাহলে লসাগু 2 হবে, 2r প্লাস আর মানে হচ্ছে 3, r/2 একক হচ্ছে কি বৃদ্ধির পরে গোলকের ব্যাসার্ধ। ওকে, এবারে ক্ষেত্রফল, তাহলে প্রথম যখন আর ছিল গোলকের ক্ষেত্রফল কত ছিল, 4πr², এত বর্গ একক। এবারে যেই 3r/2 হয়ে গেছে, তখন ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো, 4πr² এর জায়গায় হবে 3r/2 এর হোল স্কোয়ার, মানে 3 3 9, 4 36, পাই r² বাই 2 2 4, 4 9 36, পাচ্ছি কত, 9πr²। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, বর্গ একক। ওকে, বর্গ একক, ঠিক আছে। এবার বলছে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এটা ছিল এটা হলো এখন, তার মানে বৃদ্ধি কত হয়েছে বলো, বৃদ্ধি কত হয়েছে বলো, 9πr² মাইনাস 4πr², এটা হচ্ছে আমাদের কি বৃদ্ধি। এবারে শতকরা বৃদ্ধি যেহেতু বলেছে, তাহলে কত থেকে বেড়েছে, 4πr² থেকে বেড়েছে। যেহেতু শতকরা চেয়েছে আমাকে, 100 দিয়ে গুণ করে দিব, দিলে এটাই বেরোবে আমাদের পার্সেন্টেজ। এটা কত বেরোবে বলো, 5πr² বাই 4πr² ইন্টু 100, পার্সেন্টেজ। πr² কেটে দাও, 4 25 100, 25 5 125% হবে তোমার অ্যান্সার। কত বেরোবে, 125% বৃদ্ধি পাবে। শতকরা যদি লেখো, পার্সেন্টেজ লিখবে না, 125 বর্গ একক বৃদ্ধি পাবে, আর শতকরা না লিখলে পার্সেন্টেজ লিখবে। ইজি জিনিস এগুলো। বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার অনুপাত 3:5, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত জানতে চেয়েছে। দেখো এই যে কোশ্চেনটা রয়েছে না, এই কোশ্চেনটা তোমাদের আমি কি দিব বলতো, হোমওয়ার্ক দিব। এত অঙ্ক তো তোমাদের আমি করাচ্ছি, ঠিক আছে, কিছু কিছু অঙ্ক নিজেরাও করো, নিজেরাও করো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই অঙ্কটা তোমাদের করে দিব, তোমরা অ্যান্সারটা বের করে আমাকে কমেন্ট সেকশনে জানাও, নিজেরা করো, ভালো করে রেডি করো, ঠিক আছে, নিজেরা বুঝে করো। শঙ্কুর ব্যাসার্ধ রয়েছে আর এবং এল এর অনুপাত দেওয়া রয়েছে, বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাত তোমরা বের করবে, কারণ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², ঠিক আছে। দিলে তোমরা সেখানে ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে, ওইখানের অনুপাত করে দেখবে যে r/h বলে কিছু একটা আসছে, বা r/h, ঠিক আছে না, সেখানে মানটা বসিয়ে তো অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো নিজেরা অবশ্যই হোমওয়ার্ক করো, কমেন্ট সেকশনে জানাও, না হলে কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে আমি করে দিব। আর যদি সবার হয়ে যায়, কমেন্ট না করো, তাহলে কিন্তু আমি নেক্সট 16 নাম্বার স্কুল নিয়ে আলোচনা করব। আজকে 15 কমপ্লিট হয়ে গেল, তো তাই বলছি যে বেস ক্লিয়ার করো, ভালো করে পড়াশোনা করো, এটা মাধ্যমিক, মন দিয়ে পড়ো, দিলে দেখবে তোমরা ভালো রেজাল্ট করবে এবং ভালো কিছু
করতে পারবে, তোমাদের এক্সপেকটেশনটা পূরণ হবে যদি মন দিয়ে পড়ো তো অঙ্কের উপরে, ঠিক আছে? তাই বলছি যদি পারো কোর্স তোমরা বাই করতে পারো, তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই এখানে, ঠিক আছে? অনেকের জয়েন হয়ে গেছো, এখনো যারা জয়েন হয়ে যাও। লাইভ ক্লাস স্টার্ট হবে রিসেন্ট, তোমাদের নিজে আমরা সেখানে চ্যাট বক্স নিজেদের মধ্যে কথা বলবো, তোমরা আমাকে কোশ্চেন করতে পারবে। তাই বলছি জয়েন হয়ে যাও, ওটা রিসেন্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো সেটা আমার চলছে, কাজগুলো চলছে, পরে তো সেটা চলে আসবে, অসুবিধা নেই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো কেমন লাগছে, লাইক করো ভিডিওটাকে, বন্ধুদের শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্কুল নাম্বার 16 নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয়।